শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ, বিচার নিশ্চিতের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। জুলাই গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা উচিত মত বিশ্লেষকদের। সালমান আনিসুলের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন। ভারতে বসে হাসিনার মন্তব্য দুদেশের সম্পর্কের জন্য স্বস্তির নয়, সাফ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার সাথে থাকবে চীন, যুক্তরাজ্য। 15 আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি। গণহত্যার বিচার দাবিতে সারা দেশে 2 দিনের অবস্থান কর্মসূচি। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্ট রাখবো, এটা আশা করি আমরা করতে পারবো। টাকা পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না, হুঁশিয়ারি গভর্নরের। মূল্যস্ফীতি কমবে, তবে রাতারাতি নয় বললেন অর্থ উপদেষ্টা। কলকাতায় চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল গোটা ভারত। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চিকিৎসকরা, রাতে রাস্তায় নামবে নারীরা। এবং পাকিস্তানের লাহোরে প্রথম দিনের মতো বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। কানাডা পর্ব শেষে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিদের জন্য ছোট হয়ে আসছে পৃথিবী। এদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করছে বিভিন্ন মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলছেন, মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচার হতে পারে, আর তদন্তে যুক্ত হবে জাতিসংঘ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নির্মমভাবে হত্যা করা হয় নিরপরাধ অসংখ্য সাধারণ মানুষ। এই হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পায়নি মায়ের কোলে থাকা ছোট্ট শিশু। এসব হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকদের। এর মধ্যে হত্যা মামলা হয়েছে শেখ হাসিনা, তার মন্ত্রীরা ও আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ক্ষমতার মসনদে থাকা বেশ কয়েকজন। হই তো আজকে উনি আদেশ দিলেন যে এটা উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসাবে গ্রহণ করতে। বুধবার হাসিনা ও তার ক্ষমতার বলয়ে থাকাদের বিরুদ্ধে গণহত্যার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ দিয়েছে গণ অভ্যুত্থানে নিহত 9ম শ্রেণীর এক শিক্ষার্থীর বাবা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, যাদের বক্তব্য সমস্ত পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে এসছে, যাদের ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। এটা একটা পরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে অথবা একটা গ্রুপকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তাদেরকে ফিজিক্যালি হার্ম করা হয়েছে, মেন্টালি হার্ম করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের কেউ যেন পালিয়ে যেতে না পারে তার নিষেধাজ্ঞা চেয়ে রিটের শুনানিতে উচ্চ আদালত বলেন, সাধারণ মানুষ হত্যার পরিকল্পনাকারীরা কেউ দায় এড়াতে পারেন না। এই ধরনের অপকর্ম করেছে তারা, বাংলার জনগণের কাছে তাদের অনেক হিসাব আছে। সেই হিসাবটা দিয়ে আপনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। পুরা দেশটাকে আপনারা কেক বানিয়ে খেয়েছেন। এখন যখন জনতা এক হয়েছে, আপনাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। সব গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার কোথায় কিভাবে হতে পারে তা নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা। পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না। যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয়, সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব।
এসব হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করার সুযোগ আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে মধ্যে দর্শক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকার সিএমএম আদালতে ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাই এখানে রাজপথে নেমে তারা সকাল থেকে এখানে বিক্ষোভ করছে এবং তারা আসামিদের ফাঁসি দাবি করছে। আমি ওমর ফারুক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি, সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বাড়ি। একটু বলেন আমরা ন্যায় বিচার চাই এবং আমরা ন্যায় আদেশ চাই। যা বলেছে এখানে কিন্তু কথা বলেছে বাদীপক্ষের আইনজীবী, সেটি আপনাদেরকে শুনিয়েছিলাম। আদালত 10 দিনের রিমান্ড দিয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে শুনেছিলাম। বাদীপক্ষের আইনজীবী কিন্তু কথা বলছেন সেটি, এবং যে সরকার পক্ষের যে আইনজীবী রয়েছে তারা কিন্তু কেউ আদালতে উপস্থিত হননি সেটি বলছিলেন। এছাড়া 6টা 20 মিনিটে কিন্তু সাবেক আইনমন্ত্রী ও সালমান এফ রহমানকে কিন্তু আদালতে আনা হয়, সেটি আপনাদেরকে দেখেছিলাম। তারপর সিএমএম কোর্টের তাদের তোলা হয়, সেখানে আদালত তাকে 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। আমরা আবার একটু যে আইনজীবী রয়েছে তার একটু কথা শোনার। এই আদালতে সাবেক ব্যবসায়ী নেতা এবং তথাকথিত খুনি হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী, যিনি প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রচারমূলক বক্তব্য রাখেন, তাকে আদালতে হাজির করা হয়েছে। তাদের 10 দিন রিমান্ড করতে বলেছে। মূলত আমরা কোনো শুনানি করি নাই, শুধুমাত্র সরকারি আজকে যে প্রসিকিউশনের আবেদন করেছে এই আসামিদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে এই অভিযোগ আজকে এখানে উপস্থাপন করে এই মামলার তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে গুণাগুণ বিচার করে 10 দিন মঞ্জুর করেছে। কেন মঞ্জুর করেছে? এরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। এরা এই আসামিরা তারা নানাভাবে গত 15 বছর তথা 17 বছরে এই জনতার আন্দোলনকে তারা প্রতিহত করার জন্য শত শত জানমালের ক্ষতি করেছে, হত্যা করেছে। আপনাদেরকে শুনিয়েছিলাম যে আইনজীবী কি বলছেন। তো গতকাল সন্ধ্যার পর কিন্তু তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়, তারপর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজকে ডিবি কার্যালয় থেকে 5টা 55 সময় ডিবি কার্যালয় থেকে বের করে সিএমএম আদালতে তোলা হয়। এছাড়া কিন্তু পুলিশ তখনই বলছিল। দর্শক দেখছিলেন আইনজীবীরা ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল কু করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকেলে শাহবাগে সমাবেশ থেকে আন্দোলনকারী নেতারা সব ফ্যাসিবাদ পক্ষকে শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দমনে সরকারি নির্দেশে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বুধবার শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার আয়োজন করা হয়। শাহবাগের জমায়েতে কু করার ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে রুখতে 10 মিনিট সময়ের মধ্যে মাঠে নামার জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান আন্দোলনের সমন্বয়করা। তাদের যারা দোষের তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি। সালমান এফ রহমানের মতো ভণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে। তারা যদি আর কখনোই এই বাংলার মাটিতে ষড়যন্ত্র করতে চায় তাহলে কি আমরা প্রতিরোধ করতে রাজি আছে? এদিকে সকালে শহীদ মিনারের পাদদেশে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার ব্যানারে আয়োজিত হয় মানববন্ধন ও সমাবেশ। অশ্রুসিক্ত কণ্ঠে নিহতদের স্বজনরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে দায়ী করেন। যারা এই গণহত্যায় নির্দেশ দিয়েছে প্রত্যেককে খুঁজে খুঁজে আইনের আওতায় আনা হবে। সমস্ত জায়গাতে লুকিয়ে আছে যত সব স্বৈরাচারের দোষর, একটা একটা করে বিশদ করে দেওয়ার মতো সমস্ত জায়গা পরিষ্কার করে তবেই আমরা নতুন দেশ গড়তে পারব। শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার পক্ষ থেকে ছাত্রদের পাশাপাশি অন্যান্য নিহতদেরও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানানো হয়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। স্বৈরাচারী হাসিনার ক্ষমতার মোহ যেমন কেড়ে নিয়েছে অনেক আন্দোলনকারীর প্রাণ, তেমনি বিক্ষোভের সংগ্রামে গুরুতর আহত অনেকের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। হাসপাতালের বিছানায় তাদের দিন কাটছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই। অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে তারা বলছেন, নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে পারলেই পরিপূর্ণতা পাবে এই বিপ্লব। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। প্রতিটি হসপিটালের চিত্র এখন এমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়ে বিজয় ছিনিয়ে এনেছে ঠিকই, কিন্তু ওর পেছনের গল্প অত্যন্ত ভয়ঙ্কর। কেউ জীবন দিয়েছেন, কেউ পরিবারের সদস্য হারিয়েছেন, কেউ এখন জীবন মৃত্যুর সাথে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ইয়াসিন সরকার বাবু শরীরে গুলি খেয়েছেন 2টি, রাবার বুলেটের চিহ্ন অনেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন দনিয়া কলেজের এই শিক্ষার্থী। নির্দয় এক টার্গেট কিলিং এর বর্ণনাও দিলেন নিজেই। আমি যাত্রাবাড়ি থানার সামনে ছিলাম, তো ওইখানে পুলিশ হঠাৎ গোলাগুলি শুরু করছে। তো আমি আবার ওই গণভবনের দিকে যাওয়ার পথে পুলিশ আমাদের অনেক গুলি করে। তো গুলি করার পর আমরা প্রথমে সামনে যাই নাই, পরে যখন সামনে যাওয়া ধরছি আমাদের অর্ধেক গ্রুপ পার হয়ে গেছে, আর অর্ধেক গ্রুপে ওরা গুলি করা শুরু করছে। একই গল্প এইচএসসি পরীক্ষার্থী হাবিবুল্লাহ জুবাইরের। পরীক্ষা বন্ধ, তাই গিয়েছিলেন গ্রামে, সেখানেই যোগ দেন আন্দোলনে। এলোপাথারি গুলির মুখে পড়েন ছোট ভাইকে নিয়ে। রামপুরা বাড্ডার বাসিন্দা মাহবুবুর রহমানের শরীর ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। তাদের বর্ণনায় স্পষ্ট হয়ে ওঠে সেদিনের সেই নারকীয় হত্যাকাণ্ড। ওরা গুলি করতে থাকলো, আমরা আরো বেশি সামনে আগাতে থাকলাম। হঠাৎ করে আমার বুক দিয়া পেট থেকে মাথা পর্যন্ত, আমার বুকের মানে বাঁ পাশ, শরীরের বাঁ পাশ, বুক থেকে মাথা পর্যন্ত, হাত, গলা, বুক, পেট পর্যন্ত, মানে আমার পুরোটাই মনে হয় নিয়ে গেছে গুলি করে। এলোপাতারি গুলি শুরু করছে সমানে, মানে কে ভালো কে এমনি নামছে, কি আশায় বিষয় কোনো কথা নাই, সমানে গুলি। তা আমার প্রথম হইলো রাবার বুলেট গুলি করছে, পরে ছড়া গুলি করছে।
পরে ওইলো রাইফেলের গুলি করছে পেটে। এরকম সবাই অসংখ্য মানুষের গুলি করে তারপরে প্রাইভেট কার নিয়ে চলে গেছে। এমন গল্প হাসপাতালের প্রতিটি রোগীর। রাস্তার পাশে বাজার কিংবা বাড়ির বারান্দায় বসেও আহত হয়েছেন অনেকে। চোখের সামনে পড়ে থাকতে দেখেছেন বন্ধু, সহযোদ্ধা অথবা স্বজনের মৃতদেহ। পিছনে পিঠ দিয়ে ঢুকছে, পেট দিয়ে বের হয়ে গেছে এবং আরো কিছু তার ছড়াগুলি আছে তার পিঠে এবং সে পড়ে গেছিল, তার বিভিন্ন জায়গায় ছিলে গেছে। বারান্দায় একটা ছেলে খেলা খেলতেছিল, 10 বছর 8 বছর বয়স, ওর মাথায় গুলিবিদ্ধ হয়েছে। যত মানুষের যতই করছে সবাই যেন বিচার করে সরকার, খুঁজে বাইর করে। বিভিন্ন তথ্য বলছে সাম্প্রতিক সহিংসতায় 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 580 জন মারা গেছেন। এর মধ্যে 4 থেকে 6 আগস্টেই প্রাণ হারিয়েছেন 326 জন। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ভারতে বসে শেখ হাসিনার নানা মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অস্বস্তিকর বলে দেশটির হাই কমিশনারকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সকালে উপদেষ্টার সাথে দেখা করতে এলে প্রণয় ভার্মাকে এ কথা জানান মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব ও ইইউ রাষ্ট্রদূতও দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সবাই বাংলাদেশের স্থিতিশীলতা প্রত্যাশা করে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে একদিনেই 5 শক্তিশালী দেশ ও 27 দেশের জোটের রাষ্ট্রদূত এলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বুধবার সৌজন্য সাক্ষাৎ শুরু করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। তারপরই আসেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। দুজনই বৈঠক করেন 8 ঘন্টার বেশি। দুজনই যার যার দেশের পক্ষ জানিয়ে বলেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যাবেন। পরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন সৌদি আরব, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত। এই সময় ইইউ চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন পলাতক কাউকে আশ্রয় দেওয়ার বিষয়ে জোটের কোনো অবস্থান নেই। We recognise the bravery of the students and many others who, through peaceful protest, called for a different future for Bangladesh. The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability, and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. We had in-depth exchanges on developing our comprehensive strategic cooperative partnership, promoting exchanges and cooperation in various areas, and jointly celebrating the 50th anniversary of the establishment of diplomatic ties between China and Bangladesh next year. পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন শেখ হাসিনা ভারতে বসে যেসব বক্তব্য দিচ্ছেন তার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য স্বস্তির নয়। তিনি বলেন শেখ হাসিনা ভারতে বসে যেসব বক্তব্য দিচ্ছেন তার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য স্বস্তির নয়। কথা হয়েছে তিস্তা আর সীমান্ত হত্যা নিয়েও। এটা আমি বলেছি, এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এই জিনিসটা। এটা আমি তাকে বলেছি কারণ এটা সরকারের অবস্থান, এটা পিপল সেন্ট্রিক হবে। এই সরকার আর সরকারের মধ্যে শুধু সম্পর্ক, মানুষের কোনো ভূমিকা থাকবে না সেখানে। মানুষ সন্তুষ্ট হলো অসন্তুষ্ট হলো। আমি তাকে এটাও বলেছি যে আছে কিছু সমস্যা, সেটা আমাদের আসলে দূর করতে হবে। 5 রাষ্ট্রদূত গণমাধ্যমের সাথে কথা বললেও যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। 15 আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে দেশবাসী ও নেতাকর্মীকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের নেতাদের অভিযোগ, ভারতে বসে নতুন ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিচারের দাবিতে আজ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা।
গণহত্যার দায়ে আওয়ামী লীগ সভাপতির বিচারের দাবিতে সকাল থেকে রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভে নামে ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, চুরি করেছেন, যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত, অবিলম্বে তাদের গ্রেফতার করে অবৈধ প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা তাদের ফাঁসির দাবি চাই। রাজধানী বিজয়নগরে গণ অধিকার পরিষদের একাংশের মিলাদে অংশ নিয়ে বিএনপি নেতা আমির খসরু তাদের শরিক দলগুলোকেও রাজপথে না ছাড়ার আহ্বান জানান। সজাগ থাকতে হবে, এই অপশক্তি যাতে আর রাস্তায় আসতে না পারে। যারা চাঁদাবাজ, যারা মাস্তান, যারা রাজনীতির নামে মাস্তানি করে বেড়ায়, অস্ত্রবাজি করে বেড়ায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না, তাহলে আমাদের যে রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। রংপুরের শহীদ আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, জিয়ারত করেন আবু সাইদের কবর। পরে এক সমাবেশ থেকে নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। শান্তি মিছিল করতে হবে, সেজন্য আপনাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং আপনারা নিশ্চয়ই নির্দেশ পেয়েছেন 14 এবং 15 তারিখে আপনাদেরকে অবস্থান নিতে হবে, তাই না? সেই অবস্থান নেবেন সর্বশক্তি দিয়ে। এদিকে বিএনপি অফিসে হামলা ও লুটপাটের অভিযোগে পুলিশের সাবেক আইজিপি ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্তত 16 কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় 2টি মামলা করেছে বিএনপি। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফাস্ট বিল্ড ডিজাইন অনুযায়ী যে কোনো সাইজ বা শেপের রড চলে আসবে রেডিমেড। এটাই ফাস্ট বিল্ড, মানে রড কাটিং বেন্ডিং এর ঝামেলা আর রডের অপচয় ছাড়াই বাড়ি হয়ে যাবে অন টাইম। বাংলাদেশের প্রথম কাস্টমাইজড স্টিল সলিউশন বিএসআরএম ফাস্ট বিল্ড সার্ভিস। বিএসআরএম, বিল্ডিং আ সেফার নেশন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এই পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। মারহাবা বাংলাদেশ। সিঙ্গার বেকো স্টোর থেকে 1529 টাকা মাসিক কিস্তিতে ফ্রিজ, টিভি ও এসি কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। 60 টাকা। বেশি দাম দিয়ে এই সাবান কিনলে কেন? জীবাণু মারে শতকরা 99., অ্যাক্টিসেফও মারে 99.99%। গন্ধ দারুণ, কিন্তু এই 75 গ্রামে 20 টাকা কমে। ঠিকই তো, এটা না অ্যাক্টিসেফ, দামে সেরা অ্যাক্টিসেফ। ছোট বড় সবাই মিলে সুগন্ধি চিনি গুঁড়া চাল। 60 টাকা। বেশি দাম দিয়ে এই সাবান কিনলে কেন? জীবাণু মানে শতকরা 99., মানে 99.99%। গন্ধ দারুণ, কিন্তু ওই 75 গ্রামে 20 টাকা কমে। ঠিকই তো, এটা না অ্যাক্টিসেফ, দামে সেরা অ্যাক্টিসেফ। মারহাবা বাংলাদেশ। সিঙ্গার বেকো স্টোর থেকে 1529 টাকা মাসিক কিস্তিতে ফ্রিজ, টিভি ও এসি কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এক্সেলেন্স ইন কোয়ালিটি। জুলাইয়ের গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ বিবেচনায় বিচার করা উচিত বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক বদিউল আলম মজুমদার। স্বৈরাচার সরকারের আমলে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যার বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নুসরাত তাবাসসুম। সিপিডি আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তারা। মানবতা বিরোধী অপরাধ, এই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার। অনেক রকম ভাবে মানুষের অধিকার হরণ করেছে এবং বিভিন্ন ভাবে তাদেরকে নিপীড়ন নির্যাতন করেছে। তো এগুলো অনেকগুলো ফৌজদারি অপরাধ, এর বিচার হওয়া দরকার। আমরা শুধু একটা আয়নাঘরের পরিচয় জানি,
বাংলাদেশ আর কোথায় কতগুলো আয়নাঘর আছে, আদৌ আছে কিনা, এই তদন্তগুলো কে করবে? রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় গুম, রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই। সবচেয়ে বড় রিফর্ম হলো কি আমাদের সুপ্রিম ল রিফর্ম, এবং এই সুপ্রিম লকে এই স্ট্রাকচার থেকে বের করে অন্য স্ট্রাকচারে নিতেই হবে। এবং এটার মধ্যে যে যত রকমের আপনি ডিক্টেটরিয়াল এলিমেন্টস হওয়ার ঢুকা থাকার অপরচুনিটি আছে, সবগুলাকে এগুলাকে স্ট্রাকচার নিতে হবে। অনেকেই বলেছেন যে ছাত্ররা যাতে পড়াশোনায় ফিরে যাবে। হ্যাঁ, পড়াশোনায় ফিরে যাবে, এটা ঠিক, কিন্তু একটা প্ল্যাটফর্ম আমাদের ছাত্র জনতা থাকতে হবে যারা গ্যারান্টার হবে যে এই পরিবর্তনগুলি যাতে ইরিভার্সিবল হয়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না, তাদেরকে দৌড়ের উপর রাখা হবে। দায়িত্ব নিয়ে এসব কথা বলেন নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক সংস্কারে জোর দেওয়ার কথা জানিয়ে গভর্নর বলেন, এ খাতের বেহাল অবস্থার জন্য দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। এদিকে মানুষের কষ্ট লাঘবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। রিজার্ভ চুরি সহ গত ১.৫ দশকে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ ব্যাংকিং খাতে। ২২,০০০ কোটি টাকার খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১,০৮,০০০ কোটিতে। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে ব্যাংকের টাকা। লুটপাটের শিকার অনেক ব্যাংক এখন খাদের কিনারে। তাই নতুন গভর্নরের অগ্রাধিকারের তালিকায় ব্যাংকিং খাতের সংস্কার। জানান, এই বেহাল অবস্থার জন্য দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রিজার্ভ বৃদ্ধিতে মনোযোগ দেবেন গভর্নর। বলেন, এজন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক আইনের সহায়তা নিয়ে অর্থ পাচারকারীদের দৌড়ের উপর রাখা হবে। খুব একটা আশাবাদী হব যে ডিমনিটাইজেশন ঘোষণা করে দিলাম, ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না, ওটা কিন্তু বাজারে চলে আসে। আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলো সহায়ক আছে, এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো, এটা আশা করি আমরা করতে পারবো। এদিকে সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি কমবে, তবে তা রাতারাতি নয়। ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো, আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে, এই কারণেই হোক এটা ইমেজ আসছে করবে। আমাদের আর কোনো এজেন্ডা নাই যে কাকে কি করব, কাকে ধরবো, কাকে ইস্যু করবো, কোনো কিছু না। আমরা একদম আপনাদের জন্য, সবার জন্য আমরা যতটুকু সময় আমাদের কষ্টের লাঘব করা, মূল্যস্ফীতি যাতে এফেক্ট হয়। সিন্ডিকেট, দুর্নীতি ও অর্থ পাচার সবকিছুই সরকারের নজরে আছে বলে জানান অর্থ উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার জানাবো আন্তর্জাতিক খবর। এক নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা ভারত এখন বঙ্গমুখী। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ বঙ্গবাসী। এবার আন্দোলনের নতুন কর্মসূচি নিল আন্দোলনকারীরা। রাত দখল কর্মসূচি নিয়েছেন বঙ্গ নারীরা। বুধবার মধ্যরাতে পথে নামছেন সব বয়সী নারীরা। 11 বছর আগে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ডে সরকার ধরে রাখতে পারেনি তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। রাত পোহালেই বৃহস্পতিবার ভারতের উদযাপিত হবে স্বাধীনতা দিবস, আর সেই সন্ধিক্ষণে বুধবার রাত থেকে পাড়ায় পাড়ায় রাত দখল কর্মসূচি নিয়েছেন বঙ্গনারীরা। রাজনৈতিক পতাকাহীন এই আন্দোলনে সামিল হবেন গোটা বাংলা। যারা কলকাতায় আসতে পারবেন না, তারা নিজস্ব জেলায় রাতের মিছিলে সামিল হবেন। যারা দোষী তাদেরকে শনাক্ত করা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক। আমরা সবাই মেয়ে, আমরা জানি যে একজনের পক্ষে এটা সম্ভব না। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। আমরা ফাঁসির দাবি জানাবো। বাংলার পুলিশের উপর ভরসা রাখতে পারেনি কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার তদন্তের ভার তুলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে।
শিক্ষার্থী এবং সাধারণের দাবি দ্রুত গ্রেফতার হোক দোষীরা, শাস্তি হোক ফাঁসি। এই একই দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যারা দোষ করেছে প্রত্যেকের বিচার আমরা চাই। একজন চিকিৎসক তার কর্মক্ষেত্রে যদি এরকম ঘটনার সম্মুখীন হন তাহলে রাস্তায় তার সাথে কি হতে পারে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। দিল্লির বাঙালিরা ঠিক করেছেন রাত দখলের কর্মসূচি তারাও পালন করবেন চিত্তরঞ্জন পার্কে। বেঙ্গালুরু শহরের টাউন হলের সামনে জমায়েত হবেন সেখানকার বাঙালিরা। ভারতের বহু জায়গায় বাঙালিরা রাত দখল কর্মসূচি পালন করবেন। নারী আন্দোলনের পাশে রয়েছেন সকলেই। 11 বছর আগে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ড প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে উঠেছিল প্রতিবাদের ঢেউ। 2022 সালে সেই ঘটনায় 4 অপরাধীর ফাঁসি হলেও সরকার ধরে রাখতে পারেনি তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। এবার কলকাতায় অভয়া কাণ্ড, চাপ সামলে নিতে পারবেন তো বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সংবাদের সময় হলো আরো একটি বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই চমক আর আনন্দ আয়োজন মানে আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে খেলার সংবাদ। লাহোরে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কানাডায় গ্লোবাল টি20 টুর্নামেন্ট শেষে প্র্যাকটিসে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন ব্যাটিং বোলিংয়ে বাড়তি নজর দিয়েছে টাইগাররা। হেড কোচ চন্ডিকা হাথুর সিংহের অধীনে গা গরম করেন তারা। একই স্টেডিয়ামে বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করবেন শান্ত, সাকিব, তাসকিন ও মিরাজরা। এরপর 17 তারিখ তারা রওনা দিবেন ইসলামাবাদের উদ্দেশ্যে। আর সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে 21 আগস্ট। শেষ টেস্ট শুরু হবে এ মাসের 30 তারিখ। দর্শক, ছিল সংবাদে সাথে থাকায় ধন্যবাদ।